জল খাবার বানাচ্ছ? হ্যাঁ দিদি। এত আস্তে আস্তে? ডিনারের মধ্যে হয়ে যাবে নিশ্চয়, তাই না? ওই আসলে দিদি অভ্যেস নেই তো, সেই জন্য একটু বেশি সময় লাগছে। আমি ব্যাস হয়ে গেলেই নিয়ে যাচ্ছি এক্ষুনি। তাড়াতাড়ি। ঋষা, তুমি আমার ড্রাইভারকে ঘরের কাজে লাগিয়ে দিয়েছো। প্রতিদিন আমার অফিসে দেরি হয়ে যায়। এবার আমি কি করব? যেদিন থেকে ওই পুরনো কাজের লোক কাজ ছেড়ে চলে গেছে না, নতুন কাজের লোক পাচ্ছেই না। আর আমার তো ওর হাতের রান্না একদম ভালো লাগে না। যে স্টিয়ারিং আর ক্লাচ ধরে তাকে দিয়ে তুমি এখন খাবার বানাবে, কি আর হবে বলো? তুমি তো মাসে 25 দিন বাড়ির বাইরে থাকো, আর অন্তত ও খাবারটা তো বানাবে নাকি? হ্যালো, কে? ক্লায়েন্ট পৌঁছে গেছে? আধ ঘন্টা আগে? আমি এক্ষুনি আসছি। বিনোদ, গাড়ি বের করো। এ স্যার। দাঁড়াও। হ্যাঁ বৌদি। কাঁটা চামচ এইভাবে নয়, এইভাবে রাখতে হয়, বুঝতে পেরেছো? সরি বৌদি। ঋষা, প্লিজ ছাড়ো না, আমাকে বেরোতে হবে। জামাই বাবু, আপনার বাড়ির ব্যাপারে কথা বলাটা ঠিক নয় কিন্তু। ঠিক আছে, তোমাদের দুজনের যা করার করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নিজে ড্রাইভ করে চলে যাচ্ছি। হাত রাখো। ইকিরে মিকিরে চাম চিকি চামি কাটা মজুমদার। বৌদি, আমি ঘরের সব কাজ করে ফেলেছি। তো এবারে মাথায় উঠে নাচবে নাকি? যা রান্নাঘরে গিয়ে কাজ কর। আমি রান্নাঘরেরও সব কাজ করে ফেলেছি বৌদি। তাহলে আবার গিয়ে কর, তোর অন্য কোনো কাজ আছে নাকি? দিদি আসলে আজ 5 তারিখ তো। হ্যাঁ, তো তোর মাইনে তো 15 তারিখে দেওয়া হয় না? দিদি মাইনের কথা বলছি না, আসলে আজ মায়ের সঙ্গে কথা বলার আছে তো। ঠিক আছে, বলিয়ে দেবো কথা। তুই একটা কাজ কর, আগে 20 বার উঠবোস কর। শুরু কর। কিরে, তাড়াতাড়ি। চল ঠিক আছে, এই নে, তোর কাছে শুধু 2 মিনিট আছে, তাড়াতাড়ি কথা বলে নে। হ্যালো মা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? ঠিক করে খাওয়া দাওয়া করিস না? দেখ তোকে কেমন রোগা রোগা লাগছে। না না, আমি খুব ভালো আছি। এনারা আমার সবাই খেয়াল রাখে। তুমি জানো মা, আজ আমি না হালুয়া খেয়েছি। আচ্ছা, তোমার পায়ের ব্যথাটা কেমন আছে এখন? আমার চিন্তা করিস না, তুই নিজের খেয়াল রাখ। হ্যাঁ মা। ওই, তোর কাছে আর 10 সেকেন্ড আছে, তাড়াতাড়ি কথা বলে নে। চেন। আচ্ছা মা, তুমি না আমার একদম চিন্তা করো না, তুমি তোমার খেয়াল রেখো, ঠিক আছে? ওষুধগুলো সময় মতো খেও, ঠিক আছে মা? তুইও নিজের যত্ন নিস বাবা। আচ্ছা রাখছি মা, আমি আবার পরের মাসের 5 তারিখে ফোন করবো, হ্যাঁ, টাইম ঠিক আছে? শেষ, দে। মেম সাহেব, মেম সাহেব আপনি বলেছিলেন না যদি কোনো কাজের লোক পাই বলতে, এ কাজের খোঁজ করছে। ঠিক আছে, তুমি যাও। ওকে। মেম সাহেব নমস্কার, আমি আর পিসি।
সুমনা বাড়ির সব কাজ খুব ভালো করে করতে পারে। কিন্তু এভাবে একটা অচেনা মেয়েকে আমাদের বাড়িতে রাখাটা ঠিক হবে না। মেম সাহেব, সুমনার মা বাবা তো মারা গেছে, আপনি রাখুন না। ঠিক আছে, মাইনে মাসে 5,000 টাকা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু 25,000 আমাকে অ্যাডভান্স দিয়ে দিন। 15,000 ঠিক আছে, চলবে। আমি নিয়ে আসছি। পিসি, আমি এখানে থাকতে চাই না পিসি। সুমনা, তোর ভালো মন্দ আমি তোর থেকে বেশি ভালো বুঝি। তুই শুধু এখানে মন দিয়ে কাজ করিস, আর তোর নামে যেন কোনো অভিযোগ না আসে, বুঝেছিস? এই যে আপনার টাকা। খুব ভালো। একটু হলেও নিশ্চিন্ত, অন্তত এবার আমার খাটনিটা একটু কমবে। এই নিয়ে যা ওকে রান্নাঘরে, আর রান্নাঘরে সব কাজ বুঝিয়ে দে। আর তাছাড়াও তোর হাতের রান্না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে আমাদের। এবার ওর হাতের জাদুটা একটু দেখি। কি হয়েছে? এর আগে কোনোদিন রান্না করোনি নাকি? না, এত ভালো করে রান্না করতে পারি না। ঠিক আছে, একটা কাজ করো, তুমি মশলাগুলো বের করো, আমি এদিকটা সামলাচ্ছি। এই, দেখতে পাচ্ছিস না টেবিলে জল রাখা নেই? যা গিয়ে জল নিয়ে আয়। আরে বাহ, ডাল থেকে গন্ধটা তো দারুণ বেরিয়েছে। একবার খেয়ে দেখি। হ্যাঁ, এই, জল দে। হ্যাঁ তো যা, পুরো বোতলটা ঢেলে দিয়েছিস নাকি? সরি বলো। ক্ষমা করে দাও দিদি, আমার বাড়িতে সবাই ঝাল খাবার খায়, সেই হিসেবেই বানিয়েছিলাম। ক্ষমা করে দাও। তুই পুরো বোতল ঢেলে দিয়েছিস? হ্যাঁ, তৃষা, জামাই বাবু, নিজের বাড়ি ভেবেছিস সেটা তুই? হ্যাঁ, যা লঙ্কার পুরো কৌটোটা নিয়ে আয়, যা। বৌদি প্রথমবার ভুল করেছে, ক্ষমা করে দিলে মনে হয়। যা বললাম সেটা কর। আমাকে ক্ষমা করে দাও দিদি। খোল লঙ্কা গুঁড়োর বোতলটা, খোল। খোল তাড়াতাড়ি। ঈশিতা, এই শাড়িটা কেমন রে? এটা তো খুব সুন্দর দিদি, তোকে দারুণ মানাবে। তাহলে ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা কিটি বাজিতে আমি এটাই পরবো। পারফেক্ট। এই ফাঁকিবাজ, তোর এখনো ঘর মোছা শেষ হয়নি? এদিকে আয়। এই নে, শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আয়। আয়রন করতে পারি না। আচ্ছা দিদি, তুই না এর নাম একদম ঠিক দিয়েছিস, ফাঁকিবাজ। যাতে প্রেস করতে না হয় তাই অজুহাত দিচ্ছে। আমি প্রেস করতে পারি না। জ্বালাবো তবে তো শিখবি। যা শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আয়, যা। ধর, ইস্ত্রি করে তাড়াতাড়ি নিয়ে আয়। ফাঁকিবাজ।
বাড়িটা পুড়িয়ে দিলি। আই, তোকে এই বাড়িতে কাজ করার জন্য রেখেছি নাকি সব নষ্ট করার জন্য রেখেছি? আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি জামা কাপড় আয়রন করতে পারি না। তাহলে কাজ নিয়েছিলি কেন? হ্যাঁ হ্যাঁ, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এইটা হলো আমার কালার। ও, আর এই হলো আমার কার্ড। তোমাকে বলেছিলাম আমি, সাবধানে কাজ করো। নিজের হাত পুড়িয়ে এখন বসে আছো আর আমাকে এদিকে সব কাজ করতে হচ্ছে। বারবার ট্রেনে আমিই যাচ্ছি। ম্যাডাম, কোল্ড ড্রিঙ্কস। শোন, হ্যাঁ বৌদি। যা গিয়ে ওই ফাঁকিবাজটাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। যাও, বৌদি তোমায় ডেকেছেন। হ্যাঁ দিদি, তুমি ডেকেছিলে? আমি ভাবলাম তোর হাতে আজকে মেহেন্দি লাগিয়ে দেব, কারণ আজকাল তুই তো কিছু কাজকর্ম করিসই না। চল। অ্যাটেনশন প্লিজ। ও হলো আমাদের ফ্যামিলির নতুন স্টাফ মেম্বার। ও আজকে আমার 25,000 টাকার নতুন শাড়ি পুড়িয়ে ফেলেছে। তাও আমি ওকে কিচ্ছু বলিনি। আমি ভাবলাম তাহলে আজ ওর হাতে মেহেন্দি পরিয়ে দিই। নে, তোর হাতটা এগিয়ে দে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, এই বেচারির তো হাত পুড়ে গেছে। এবার কি করব দিদি? কোনো ব্যাপার না, হাত পুড়ে গেছে তাই না, মুখটা তো ঠিকই আছে। তাহলে এখন হাতের জায়গায় ওর মাথায় মেহেন্দি দিয়ে লিখে দিন, ফাঁকি বাজ। আপনি লাগান মেহেন্দি। দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি। আর কেঁদো না, এসো তোমার হাতে একটু ওষুধ লাগিয়ে দিই। শোনো, আমাকে একটা সাহায্য করতে পারবে? কিরকম সাহায্য? তোমার ফোনটা দিতে পারবে আমায়? একটা কল করব। তোমাদের মতো মেয়েদের না এটাই প্রবলেম, একটু হেল্প করেছি বলে মাথায় উঠে বসছে। শুধু একটাই কল। এই নাও, তাড়াতাড়ি কথা বলে নাও, কারোর আসার আগেই যাও। হ্যালো হ্যালো পিসি, পিসি আমাকে এখান থেকে নিয়ে চলো। ওরা আমাকে খুব মারধর করছে পিসি, আমার হাতও পুড়িয়ে দিয়েছে। পিসি আমার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। আমাকে নিয়ে চলো, এখানে থাকতে চাই না আমি। আমি অন্য কোথাও কাজ করে নেব পিসি। হ্যালো, কি হলো? ফোনটা কেটে গেল নাকি? কেটে গেল নাকি পিসি কেটে দিল? কি রে, তোর তো দেখছি ডানা গজিয়ে গেছে।
হিরো হতে চাস তুই? না বৌদি, নিজের হিরোইনকে সাহায্য করবি ওকে ফোন দিয়ে? না বৌদি, আসলে চুপ! তোকে আমরা ফোন দিয়েছিলাম যাতে আমরা তোর সাথে যোগাযোগ করতে পারি। এই জন্য দিইনি যে তুই এই ফোনটা অন্য কাউকে ইউজ করতে দিবি। তো ঈশিতা, এবার এই দুজনকে নিয়ে কি করা যায় বলতো? শাস্তি তো ওদের দিতেই হবে দিদি। তাহলে তোর শাস্তি হলো যে আগামী 5 তারিখে তোর কল ক্যান্সেল। না বৌদি, ক্ষমা করে দিন, শেষবারের মতো ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ দিদি, ক্ষমা করে দাও, বন্ধ কর তোর সব নাটক। চল, বাইরে অনেক কাজ আছে। প্লিজ দিদি। যা। আর তুই এবার আমার সঙ্গে চল। তোর ক্লাস তো এবার ভালো করে নিতে হবে আমাদের। ঈশিতা চল, আমরা গেম খেলি। হ্যাঁ দিদি। তুই দুবার লক্ষ্যভেদ করবি আর দুবার আমি করব। দেখা যাক আপেলটা কে ফেলতে পারে। দিদি, প্রথমে আমি ট্রাই করি। হ্যাঁ, এই ফাঁকিবাজ, নড়ছিস কেন? সোজা দাঁড়া। না হলে যদি এই ছুরি এদিক ওদিক কোথাও লেগে যায় তখন আমাদের দোষ দিবি না। আরে দিদি, মিস করে গেলাম। এবার তুই মার। এটাও মিস হয়ে গেল। আরেকবার ট্রাই করি। নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আরেকটি আতঙ্ক জাগানো এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু মানুষ অন্যায় আর অপরাধের রাস্তা নিজের অসহায়তার কারণে বেছে নেয়। কিছু অপরাধীর কাছে এটা আবার শখের মতো। এই দুই বোন তৃষা আর ঈশিতার অপরাধমূলক প্রবৃত্তি ছিল, যা রোজ মার্রার জীবনে বারবার এসে পড়তো যখন সে বাড়িতে কাজ করা লোকেদের উপর অত্যাচার করত। আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই অপরাধমূলক হিংসা একটা গুরুতর আকার ধারণ করেছিল। মানুষকে প্রতারিত করতে এদের যে সুখের অনুভূতি হতো তাতে এটা পরিষ্কার বোঝা যায় যে এই দুই বোন একটা সভ্য সমাজের জন্য বিপজ্জনক। এবার সময়ের সঙ্গে সঙ্গে সুমন আর বিনোদ এই দুই বোনের হাত থেকে বাঁচতে পারবে নাকি এই পাঁকের মধ্যে ডুবতেই থাকবে? এটা কি করলি তুই? আমার ডিনার সেট তুই ভেঙে ফেললি? কি করছিস দিদি তুই? আমার মাথা ঠান্ডা করছি আমি। খুব রাগ হচ্ছে আমার, খুব রাগ হচ্ছে। ও কি বাজ, আজকে আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো তোকে। বেঁধে দে ওকে।
ঠান্ডা লাগছে, ভালো হয়েছে। যখন হাত ঠান্ডায় জমে যাবে না, তারপরে আর প্লেট হাত থেকে পড়বে না। আর বেশি কাঁপার ড্রামা করে কিন্তু লাভ হবে না। 2-3 ঘন্টার মধ্যে তো বরফ গলেই যাবে। ততক্ষণ চুপচাপ এখানেই বসে থাকবি, বুঝেছিস? দিদি, কি হয়েছে? ওই সুমনার খুব জ্বর এসেছে, থরথর করে কাঁপছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই? এইটুকু কারণের জন্য আমার ঘুম ভাঙালি তুই? নিজেই ঠিক হয়ে যাবে ও। সুমনা, আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই জলপটিটা দিয়ে দিচ্ছি, তাহলে জ্বরটা একটু নেমে যাবে। সুমনা, ওঠো ওঠো, সাবধানে। এই নাও, এটা খেলে তোমার জ্বরটা কমে যাবে। এই নাও। আমি এইসব আর সহ্য করতে পারছি না। এরকম জীবন বাঁচার থেকে তো নিজের জীবন শেষ করে ফেলি। চুপ, খবরদার এরকম কথা আর কোনোদিন বলবে না। প্রথমে এই ওষুধ আর দুধটা খেয়ে নাও। নাও, খাও। তুমি এত কিছু সহ্য কেন করো? তুমি এই কাজটা ছেড়ে দিতে পারো তো। বাধ্য হয়ে করি। কেমন বাধ্যতা? আমার মা, আগে মাও এই বাড়িতেই কাজ করত। একদিন ওনার একটা ছোট্ট ভুলের কারণে এই দুই বোন মিলে ওনাকে খুব মারে। অপদার্থ, তুই কোনো কাজ ঠিক মতো করতে পারিস না? এবার মজা দেখাচ্ছি তোকে। আমার মায়ের দুটো পা অচল হয়ে যায়। ওরা এত কিছু করেছে তোমার মায়ের সাথে, আর তুমি কিচ্ছু করোনি। করেছিলাম। এই, তোমরা কিন্তু আমার মায়ের সঙ্গে ঠিক করোনি। ছাড়বো না তোমাদের, পুলিশের কাছে যাব, রিপোর্ট করব তোমাদের বিরুদ্ধে। পুলিশের কাছে যাবি? হ্যাঁ রিপোর্ট করবি আমাদের নামে? হ্যাঁ। পুলিশের কাছে যাবি তুই? পুলিশকে ফোন কর আর বল এই জানোয়ারটা আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 5 দিন জেলের মধ্যে রেখেছিল। তারপর ওই দুই বোন আমাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসে, পুলিশের চোখে মহান হওয়ার জন্য। পুলিশ আমাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল, আর সেই জন্য তো আমি এখন পুলিশের কাছেও যেতে পারি না, কারণ সেই ঘটনার পর কে বিশ্বাস করবে আমায়? আর তোমার মা? এরা দুজন মিলে ওনাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আর আমি এটা জানিও না যে উনি কোন বৃদ্ধাশ্রমে আছেন।
প্রত্যেক মাসের 5 তারিখে আমার সঙ্গে শুধু ভিডিও কলে কথা বলিয়ে দেয়। ওই 2 মিনিটের ফোন কলের জন্য আমি এই সব কিছু সহ্য করে চলেছি। তার মানে তুমি যদি ওদের কথা না শোনো তাহলে ওরা আমার মায়ের চিকিৎসা বন্ধ করে দেবে। সত্যি এরকম অত্যাচারী ও অসভ্য মানুষ আর কোথাও দেখিনি। আরে ওরা তো নিজেদের বাবা মাকে পর্যন্ত ছাড়েনি, তাদের উপর এত অত্যাচার করেছিল, সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। আর সাহেব বাবু কিছু বলে না ওদেরকে? আরে উনি কি আর নিজের ক্ষতি চান নাকি যে ওদের কিছু বলবেন? যাক, অন্তত এই কথায় তুমি একটু হাসলে। কিন্তু আমার কি মনে হয় জানো, বাবুর সাহস করে এদের কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত মানসিক চিকিৎসার জন্য। কিছু একটা মেন্টাল প্রবলেম আছে এই দুই বোনের, কারণ বিনা কারণে কেউ এতটা নিষ্ঠুর হতে পারে না। তুমি আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ, কেন করব না? তুমি তো আমার ছোট বোনের মতো। আমি এখান থেকে পালাতে চাই। কিন্তু তুমি পালিয়ে যাবে কোথায়? তোমার পিসি তোমাকে আবার এখানে নিয়ে আসবে। উনি আমার আসল পিসি নয়, আমার মা বাবা এখনো বেঁচে আছে। গরিব হওয়ার জন্য আমার মা বাবা ওই মহিলার কাছে আমাকে বেচে দিয়েছিল। আমি আমার গ্রামে ফিরে যেতে চাই। তুমি কি আমার বাসের টিকিটটা কেটে দেবে? আমি তোমার এই উপকার আমি জীবনে কখনো ভুলবো না। তুমি তো নিজের বোন ভেবেছো আমাকে, এই বোনটাকে এইটুখানি উপকার করে দাও। শোনো না, এটা রাত্রি 12টার সময় ট্রেনের টিকিট আর কিছু টাকা। যখন ওরা দুই বোন ঘুমিয়ে পড়বে না, তখন তুমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ো, ঠিক আছে? রাখো এটা তাড়াতাড়ি, সাবধানে থেকো। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? চল চল ম্যাডামের কাছে চল। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম দেখুন, সুমনা পালাচ্ছিল। আমার মনে হচ্ছে চুরি করে পালাচ্ছিল। আপনারা একটু দেখে নিন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নেব। ঠিক আছে। ভেতরে আয়। ঈশিতা, এর ব্যাগটা চেক কর। এই টিকিট আর এই টাকা কোথা থেকে এলো তোর কাছে? বল, কে দিয়েছে টাকা? সুমনের পালানোর এই চেষ্টা, আফসোস সুমনের পালানোর এই চেষ্টা অসফল হলো। ওদের এই কাজের জন্য সুমন আর বিনোদের কি শাস্তি হতে চলেছিল এটার তো আমরা কল্পনাই করে উঠতে পারি না। বিনোদ নিজের মায়ের কারণে অসহায় ছিল, আর সুমনের সঙ্গে তো অত্যন্ত অন্যায় হয়েছে যে এত কম বয়সে তাকে একটি বস্তুর মতো কেনা এবং বেচা হয়েছে। এরকম পরিস্থিতিতে বিনোদের একটু সাহস দেখানোর প্রয়োজন ছিল। আইনের সাহায্য নিয়ে এই অন্যায় আর অত্যাচারকে আটকানো উচিত ছিল, কারণ অন্যায় সহ্যকারীর নীরবতা অত্যাচারী ব্যক্তির সাহসকে আরো শক্তিশালী করে দেয়। এটা আপনি কি করছেন বৌদি? ফিল্ম বানাচ্ছি, আর সেটাও ফিল্ম বানাচ্ছি। চল, জামা কাপড় খোল ওর। এটা কি বলছো তুমি দিদি? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? হ্যাঁ, চল, আর টাইম ওয়েস্ট করবি না তুই আমার। শুরু কর। আমি এটা করতে পারবো না। তুই নিজের মাকে দ্বিতীয়বার দেখতে চাস তো না? হ্যাঁ, নাকি চিকিৎসা বন্ধ করে দেবো ওনার? না, চল শুরু কর। একটু হাস,
কান্না বন্ধ। স্মাইল, ভালো করে হেসে হেসে। এই তুইও হাস। আমাকে ক্ষমা করে দিও। যদি তোর হাত একবারও থামে তাহলে জেনে রাখ তোর মায়ের চিকিৎসাও বন্ধ হয়ে যাবে। না, তাহলে শুরু করে দে। তুমি তো বলছিলে তোমার ভাইজি নাকি খুব ভদ্র। কাজ করার জন্য রেখেছিলাম এখানে, ড্রাইভারের সাথে এসব করার জন্য নয়। ম্যাম সাহেব, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর কখনো ও এরকম ভুল করবেই না। আর আবার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে আর এখানে ডাকবো না, সোজা পুলিশ স্টেশনে ডাকবো, বুঝেছো? বৌদি, আজ তো 5 তারিখ, জানি তাই মায়ের সঙ্গে কথা। তোর মা তোর সাথে কথা বলতেই চান না। সেটা কি করে সম্ভব? তোর ওই ভিডিওটা সুমনের সাথে, ওটা তোর মা দেখে নিয়েছে। আপনি ওই ভিডিওটা মাকে পাঠিয়েছেন? আর কি করতাম, ওনারও তো জানা উচিত যে ওনার ছেলে বড় হয়ে গেছে। আচ্ছা শোন, এখনো কিন্তু আমরা ভিডিওটা পাঠিয়ে দিইনি, কিন্তু যে কোনো সময় পাঠিয়ে দিতে পারি। ভবিষ্যতে যদি তুই ওই মেয়েটাকে সাহায্য করার চেষ্টাও করিস তাহলে মনে রাখিস তোর ওই ভিডিওটা, বুঝেছিস? চল যা। শোনো, আমাদের জন্য কি সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে? দেখো সুমনা, আমি তোমার ব্যাপারে আর নাক গলাতে চাই না। তুমি তোমার নিজেরটা দেখে নাও। স্নানের জলটা গরম হয়েছে কি হয়নি? হ্যাঁ বৌদি, দেখছি। ব্যাস, আর অত্যাচার আমি সহ্য করব না, আর থাকবো না এই নরকে। আজকেই সুযোগ, বেরিয়ে যাব। কি করছিস? ছাড়, দিদিও পালিয়ে যাচ্ছে। দিদি ধর ওকে, সরে যাও, সরে যাও এখান থেকে। কি করছে? দেখলি আমাদের গায়ে হাত তোলার পরিণাম। চল ওঠ ওঠ, বাড়িতে অনেক কাজ আছে। দিদি, ও নড়ছে না কেন বলতো? অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি তো? আরে না না, ন্যাকামো করছে, হাঁকি বাজতো। 1 মিনিট দাঁড়া, আমি দেখি।
গেছে। কি মরে গেছে? দেখো, এ আবার নতুন ঝামেলা। আবার নতুন করে কাজের লোক খুঁজতে হবে। দিদি, কাজের লোকের কথা বাদ দে, এখন ভাব একে নিয়ে করবোটা কি? লোকেদেরকে কি বলবো আমরা? লোককে বলবো না, পুলিশকে বলবো। ইন্সপেক্টর, ভালো হয়েছে আপনি এসেছেন। এই লোকটা আমাদের কাজের মেয়েটাকে মেরে ফেলেছে। এই দেখুন, এটা মিথ্যে। স্যার, আপনাদেরকে কিছু দেখাতে চাই আমরা। দিদি, ভিডিওটা দেখা। এই দেখুন। আর স্যার, যখন আমরা ওকে আটকানোর চেষ্টা করি তখন এই দেখুন, এই ছুরি দিয়ে আমাদেরকে আঘাত করে স্যার। তারপরে এই লোকটা ফুটন্ত গরম জল ঢেলে দিল সুমনার গায়ে। 1 মিনিট ইন্সপেক্টর স্যার, একটা ভিডিও আমিও আপনাকে দেখাতে চাই। এই দেখুন। এবার আবার নতুন করে নতুন কাজের লোক খুঁজতে হবে। দিদি, কাজের লোকের কথা বাদ দে, এখন ভাব একে নিয়ে করবোটা কি? লোকেদেরকে কি বলবো আমরা? লোকেদের নয়, পুলিশকে বলবো। পুলিশকে বলবো আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বিনোদকে আটকাতে পারিনি। ও সুমনাকে খুন করে দিয়েছে। দিদি, ইউ আর মাইন্ড ব্লোয়িং। লজ্জা থাকা উচিত। নিজের বাড়িতে যে মেয়েটা কাজ করে তাকে খুন করে দোষ এই বেচারা গরিবকে দিচ্ছেন। ইন্সপেক্টর স্যার, আজ পর্যন্ত ওদের অত্যাচার আমি এই জন্য সহ্য করে এসেছি কারণ আমি জানি না যে ওরা আমার মাকে কোথায় রেখেছে। জিজ্ঞাসা করুন ওদের, কোথায় আছে আমার মা। এর আগেও মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছিল স্যার, তখন তো আপনিই আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন। মায়ের অ্যাড্রেসটাও জিজ্ঞেস করব। মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কোনো মানবিকতাই নেই, তোমাদের কোনো শিক্ষাই নেই। যাক, পুলিশের ডান্ডা খেলেই সব শিখে যাবে। তৃষা, কি হয়েছে সুমনের? কি হয়েছে সুমনার? আপনার স্ত্রী এবং শালী এনাকে মেরে ফেলেছে। এদের দুজনকে গ্রেপ্তার করো আর বডিটা পোস্টমর্টমে পাঠাও। না 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 না, প্লিজ ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন প্লিজ। মা, 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 যে অত্যাচার তৃষা আর ঈশিতা সুমন আর বিনোদের উপর করছিল, এটা কোনো বিবেকবান মানুষের বোধ এবং কল্পনার বাইরে। এমনটা করে এরা দুজন কি এমন সন্তুষ্টি পেত? এটার উত্তর আমরা তখনই পেতাম যদি তৃষার স্বামী তাকে মানসিক চিকিৎসালয়ে নিয়ে যেত। কিন্তু আফসোসের কথা, এরকম কিছুই হয়নি। এই দুজন বোনের আতঙ্ক থেকে সুমন আর বিনোদ ছাড়া পেতে চাইছিল। যদিও বিনোদকে জীবন আরেকটা সুযোগ দিয়েছিল, কিন্তু সুমনকে তার দাম দিতে হলো নিজের জীবন দিয়ে। আমাদের ভারতে না জানি এরকম কত নিষ্পাপ মানুষ আছে, কত শিশুরা আছে যাদের সুমনের মতো কেনা বেচা করা হয়, আর তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওদের দিয়ে কাজ করানো হয়। জন্তুর থেকেও খারাপ ব্যবহার করা হয় এদের সঙ্গে, আর ঠিক এইভাবেই তাদের জীবনটা খুব দুঃখজনকভাবে শেষ হয়ে যায়। তাই এটা আমাদের কর্তব্য যে যখন কাউকে আমরা নিজেদের বাড়িতে কাজে নেব, তখন এটা দেখে নেওয়া জরুরি যে সে যেন নাবালক না হয়, কিংবা কোনো বেআইনি পদ্ধতিতে তাকে কেনা বা বেচা না হয়। কারণ আমাদের সামান্য সতর্কতা
কোনো একটা নিষ্পাপ জীবনকে বাঁচাতে পারে। এই কথা বলে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি, এই প্রতিজ্ঞা করে যে আমাদের আবার দেখা হবে অন্যায়ের একটা নতুন গল্প নিয়ে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।